মারা গেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎই যেন কেমন একটা ঘোলট পরিস্থিতি, চারদিকে একটা গোমট ব্যাপার সেবার। কেবলই মাত্র 48 ঘন্টা এখন পুরোপুরি হয়নি। হঠাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাঁটাতারের যে বেড়া সেটি আসলে নিয়ে আসা হচ্ছে এবং ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে যে ফটক সেটি পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ এই ব্যবস্থা বা কেন ঘিরে ফেলা হচ্ছে তার প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানা যায়নি। তবে পুরো এই ফটক অর্থাৎ প্রধান যে গেট এভারকেয়ার হাসপাতালে প্রবেশের সেই গেট ঘিরে ফেলা হচ্ছে, যে জায়গায় অন্যান্য দিন নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকেন এবং এই জায়গাতেই আসলে নেতাকর্মীরা জিয়া পরিবার, তারেক জিয়া ও ভূ রাজনীতি। এখন প্রসঙ্গ হচ্ছে তিনি দেশে আসবেন এবং প্রত্যেক মাসে বলা হচ্ছে তিনি আসতেছেন, বাড়ি ভাড়া করা হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে এবং সরকারের কাছ থেকে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, গাড়ি এবং অস্ত্র টস্ত্র কেনার ব্যাপারে সরকারের পারমিশন চাওয়া হলো, নানান ব্যাপার সেবা। অর্থাৎ একটা মানুষকে একটা ইয়ের মধ্যে রেখেছে সাসপেন্স, তিনি আসতেছেন, তিনি জানতেন তিনি আসবেন না। গতকালকে থেকে আজকে অর্থাৎ এই 12 ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেকখানি বদলেছে। কতখানি বদলেছে সেটি আসলে আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছে ঠিক এভারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক সেখানে আমার যে ক্যামেরাটি রয়েছে সেটি একটি ব্যারিকেডের ওপাশে রয়েছে, আমি ব্যারিকেডের ভেতরে এসে দাঁড়িয়েছি। ঠিক এপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি গত যে কোনো দিনের চাইতে অনেক বেশি বাড়ানো হয়েছে এবং তারা বেশ সুসংগঠিত অবস্থায় রয়েছে এবং তারা আসলে এখনই রয়েছে, ব্যাপারটা এরকম নয় বা সকালে এসেছেন ব্যাপারটা এরকম নয়। তারা মধ্যরাত থেকেই তাদের এই সরব উপস্থিতি এবং তাদের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ব্রেকিং নিউজটা বলি। ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ছাড়া দিয়ে উপরে চলে গেছেন। এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিএনপির শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি। এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন। এবং আরেকটা ব্রেকিং আছে, তারেক রহমান লন্ডনের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশ নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না। এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট, সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোন একটা কূটকৌশল অবলম্বন করে হয়তো তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে, এটা ভিন্ন প্রেক্ষাপট। তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে। বিএনপির একাধিক নেতা একাধিক কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক নেতার জানাজা হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানাজা হয়, জিয়াউর রহমানের জানাজায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল। বিএনপির কোন একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানাজায়। সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজায় মানুষ উপস্থিত হয়ে। তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না। হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে আমরা সঠিক তথ্য পেয়ে যাব। তারেক রহমানের ফিরে আসা, খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির বর্তমান প্রেক্ষাপট, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে একটা বিশাল প্রতিবেদন বানানো উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করব। নিউজ দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের নাকি কি একটা হয়েছে, এখানে নাকি মেয়র তাপস সম্পৃক্ত ছিল এবং ভারতের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পিলখানা হত্যাকাণ্ডের সময় বর্তমান সেনাপ্রধান ওয়াকার স্পটে ছিলেন। ওয়াকার তো খুব ভালোভাবে জানেন কি হচ্ছে। ওয়াকার কদিন পূর্বে বললেন এখানেই সব শেষ করতে হবে, আর সামনের দিকে আগানো যাবে না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গতকাল ডক্টর ইউনূসের সরকার নাকি নতুন করে একটা নাটক সাজাইছে। পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাপস, আওয়ামী লীগের একাধিক নেতা এবং ভারতের একটা সম্পৃক্ততা ছিল। মেয়র তাপস যে কিনা 5 আগস্টের দুদিন পূর্বে অর্থাৎ 3 আগস্ট বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে যখন তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তখন তিনি শেখ হাসিনাকে ফোন করে সেই ইমিগ্রেশন পার হতে চান। তার মতো ভীতু সে নাকি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত থাকবে, তার নির্দেশনায় সে নাকি সংগঠিত করেছে। এইসব গল্প, এইসব নাটক বন্ধ করেন। এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না। তাপস কেনা অন্য কাউকে দিলে সেটা বিশ্বাসযোগ্য ছিল। তাপসের মতো ব্যক্তি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে এটা পৃথিবীর কোনো ব্যক্তি বিশ্বাস করবে না। আর ভারতের সম্পৃক্ততার তথ্য তারা দিয়েছে, তারা পেয়েছে। তাহলে ভারতকে এখন কি করা উচিত? ভারত অভিমুখে হামলা হবে, মিসাইল অ্যাটাক হবে, পাকিস্তান থেকে যে জঙ্গিরা বাংলাদেশে এসেছে তাদেরকে দিয়ে কি ভারতের 7 সিস্টার্স খেতে হবে, ভারতের পশ্চিমবঙ্গকে খেতে হবে? আমরা দেখতে চাই ভারত যেহেতু এখানে সম্পৃক্ত, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করেছে, তার মানে ভারতকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। শেখ হাসিনার আজকে একটা রায় হয়েছে, পুতুলের রায় হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের রায় হয়েছে, টিউলিপ সিদ্দিকীর 2 বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান সরকার। মানে ফালতুমির একটা লেভেল থাকে ভাই। টিউলিপ সিদ্দিকী নাকি শেখ হাসিনাকে জোর করে প্লট বরাদ্দ নিয়েছিল। যে মহিলা ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার, সে নাকি বাংলাদেশে প্লট নিবে, আবার শেখ হাসিনাকে জোরপূর্বক প্রেসার দিয়ে এইসব গল্প খায়। কোন দিন জানি শুনবো ব্রিটেনের রানী সেও আওয়ামী লীগের প্রেসার দিয়ে এটা করে নিয়েছে, ব্রিটেনের রানীর বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকার মামলা করবে। মানে ফাতরামির একটা লেভেল থাকে ভাই। একটা লেভেলের মধ্যে ফাতরামি করা উচিত। এদের কোনো ক্লাসই নেই, এদের কোনো লেভেলই নাই। এরা আসলে কি বুঝে, কি ভাবে, কি করে না করে একদম মানে যাচ্ছে তাই একটা অবস্থা। যাই হোক, যে ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা, অনেকগুলো কথা বলে ফেললাম। ব্রেকিং নিউজ হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে। এগুলো সব নাটক। খালেদা জিয়া অলরেডি গন কেস। এখন অফিসিয়ালি তো ঘোষণা দিচ্ছে না। অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। হয়তো বা অফিসিয়াল ঘোষণা দেরিতে দেওয়া হচ্ছে, কারণ এর মধ্যে যদি কোনো কূটকৌশল করে তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো একটা বন্দোবস্ত করা যায়, এটাই মূলত আসল উদ্দেশ্য। দেখেন যা ভালো মনে করেন। আর জিয়াউর রহমান তার জানাজায় যত লোক হয়েছিল, খালেদা জিয়ার জানাজায় তার থেকেও বেশি লোক হোক আমরা প্রত্যাশা করি। বেগম জিয়া সসম্মানে উপরে পাড়ি জমা। সেই আনোয়ার হোসেন, মঞ্জু, আনিসুল ইসলাম, মাহমুদ, জেএম কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না। জাপা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব। কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনূস সরকারকে।
এবং অজিত দোভাল সেখানেই থেমে যান না। এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনূস সরকারের সামনে পথ নাই, তখন ইউনূস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব। আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে ঢাকায় এসে জাতীয় পার্টির দুটো ভাগ, মানে এই জুলাইয়ে 2025 সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে, সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাদাসাদি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনূস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন তিনি, যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন, এবং সফরের শেষ দিন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে, তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে। কাজেই ডক্টর ইউনূস মহা জ্বালায় আছেন, বিরাট চাপে আছেন। আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনূস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর সাহস দুঃসাহস কিছুতেই করবেন না ইউনূস, সেই সাধ্য তার নাই। কাজেই জাতীয় পার্টির দুই অংশই, মানে জাতীয় পার্টি 2025-এর জুলাইয়ে দুভাগ হয়ে গেল। জিএম কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ। জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছেন। 2008, 2014, 2018, 2024 সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন, সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো আওয়ামী লীগ আমলে মন্ত্রী পদে ছিলেন। দেখেন আনিসুল ইসলাম মাহমুদ বা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসলে সহজ নেতৃবৃন্দ নন, মানে এরা মানে হঠাৎ করে ভুইফোর রাজনীতি করতে আসেন নাই। এরা জিয়ার আমল থেকে, আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন তখন থেকে তিনি ক্রমাগতভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন। সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে 2001 সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু। মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে। কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান। এই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং 6ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে। বুঝতেই পারছেন এই ধরনের ব্যক্তিরা, মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে, মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন, এরশাদের আমলে মন্ত্রী, বিএনপি আমলে কেউ মন্ত্রী, আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনই, এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। রীতিমতো গ্রিন সিগন্যাল না পেয়ে গেলে এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা যাদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে, তারা আমরা নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই সেটা খুব পরিষ্কার। এখন 16টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যিনি কিনা 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন। তো এই আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু 5ই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে 16 দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন এই জোট শুধু নির্বাচনী জোট নয়, এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না, যদি অংশ নিতে না পারে অন্তত 25% ভোট রয়েছে, এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে, যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে। আরে হাসনাত আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী, নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে, যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে, রাজনৈতিক উপস্থিতি আছে, কূটনৈতিক যোগাযোগ আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে, ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কাটবেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা। এখন আনিসুল ইসলাম মাহমুদের কিন্তু অবস্থান খুব শক্ত, মানে বলেন তো কি রহস্যে শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং শেখ হাসিনার সর্বশেষ যাকে এরা আমিরামিন নির্বাচন বলে সেই আমিরামিন নির্বাচনেও যিনি কিনা বিরোধী দলের উপনেতা ছিলেন তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্বাভাবিক পেশা জীবন কাটাচ্ছেন বলুন তো? কারণ চট্টগ্রামের এই প্রভাবশালী পরিবারের ব্যক্তিটি আনিসুল ইসলাম মাহমুদ উনি খুব ঘনিষ্ঠ, এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে পারিবারিকভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, এরা সব বাড়িতে বসে একসাথে আড্ডা দেন, কবিতা আবৃত্তি করেন, এসব ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে। কাজেই এদের ভিত্তিটা শক্ত, এদেরকে নাড়া দিয়ে দেবেন ওই হাসনাত আব্দুল্লাহ আর নুরুল হক নুরু, এর কোনো সম্ভাবনাই নাই। এখন এর সঙ্গে দেখেন উনাদের সঙ্গে এসে এই জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে যারা যারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে তেমনিতেই এবিএম রুহুল আমিন হাওলাদার তার অংশের জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আছেনই, এদের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছেন তার মধ্যে কট্টর বিএনপি ঘরানার সাংবাদিক শওকত মাহমুদ আছেন। তিনি বিএনপি থেকে এই নমিনেশন নিয়ে নির্বাচন করেছিলেন বোধহয় 2018-তে। তো সেই শওকত মাহমুদ এখন তো আলাদা দল করেছেন জনতা পার্টি নামে, সেই শওকত মাহমুদের দল যোগ দিচ্ছেন। এদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। এই অ্যাডভোকেট মহসিন রশিদকে যিনি প্রথম হাইকোর্টে গিয়ে এই মামলা দায়ের করলেন যে ইউনূস সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী যে বলছে যে আপিল বিভাগের একটা রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে, এটা সত্যি হতে পারে না, এই সরকারটি অসাংবিধানিক।
মানে ঘাঘু সব লোক, শক্তিশালী সব লোক, যিনি কিনা সেই গত বছরই মামলা ঠুকে দিয়েছেন যে ইউনূস সরকার অসাংবিধানিক, সেই আইনজীবী মহসিন রশিদও আছেন কিন্তু এই আনিসুল ইসলাম মাহমুদের এই জোটের মধ্যে। এছাড়া তো বললামই, আনোয়ার হোসেন মঞ্জু নিজেই তো একাই 100, পিরোজপুর 2 থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে, ইত্তেফাকের মালিক। এই আনোয়ার হোসেন মঞ্জুদেরও প্রভাবের গল্পটা বলি, যে ধরেন তিনিও তো শেখ হাসিনার আমলের মন্ত্রী, তো তিনি সেপ্টেম্বর 2024-এ কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার হওয়ার 4 ঘন্টার মধ্যে এই ইউনূস সরকারকে, শেখ হাসিনা আমলের মন্ত্রী সংসদ সদস্য এই আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিতে হয়েছিল তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে এই যুক্তি দেখিয়ে। বুঝতেই পারছেন, আওয়ামী লীগের মৃত্যুসজ্জায় থাকা, বার্ধক্যের ভারে নুয়ে পড়া নেতা কর্মীরাও যখন, মানে সাবেক মন্ত্রীরাও যখন সব জেলে আর একবার আদালতে যাচ্ছেন আর ফিরছেন, কারাগারে আদালতে যাচ্ছেন আর কারাগারে ফিরছেন, এই ভিডিও নিয়মিত প্রকাশ হচ্ছে, তখন আনোয়ার হোসেন মঞ্জুদের ক্ষমতাটা কত শক্তিশালী এবং কতটা প্রভাব বিস্তারী সেটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না। জিএম কাদের অংশ কিন্তু বসে নাই। জিএম কাদের অংশ মানে যাদের কাছে লাঙ্গল মার্কাটা এখন আছে, এবং জিএম কাদের অংশ শামীম হায়দার পাটোয়ারি তার মহাসচিব, যেই অংশটি আসলে নুরুল হক নুরুরা যখন দলবল নিয়ে ওই জাতীয় পার্টি ভাঙতে গেলেন, এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই ঘোষণা নিয়ে ওই অফিসের দিকে গেলেন, যারা অফিসে থেকে অফিস রক্ষা করলেন, দল রক্ষা করলেন এবং নুরুল হক নুরুদের প্রতিহত করলেন, সেই জিএম কাদের অংশ এখন বলছে তারা 300 আসনেই প্রার্থী দেবে। এবং এরই মধ্যে রংপুর বিভাগের 33টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রংপুর বিভাগের প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন এবং জাতীয় পার্টির এই জিএম কাদের অংশ বলছেন যে তাদের যত প্রার্থী তার বাইরেও তারা নতুন প্রার্থী দেওয়া সহ আরো অনেক চমক দেবেন। এখন কি ধরনের চমক দেবেন, মানে তারা আসলে কাদেরকে তাদের প্রার্থিতা বা তাদের লাঙ্গল প্রতীক তুলে দিচ্ছেন সেটা দেখবার জন্য কিন্তু তার মানে অপেক্ষা করতে হবে। এবং এর বাইরে তারা যে চমক দেখিয়েছে, তারা আবার এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রী খালেদা জিয়া রোগ সজ্জায়, সেখানে বিএনপি নেত্রীকে দলে বলে দেখতে গিয়ে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে এসেছেন, খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা করে এসেছেন এবং সেখানে তাদের গয়েশ্বর চন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাও তারা এসে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তার মানে জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে কোনো বিভেদ নাই। মনে রাখবেন, বিএনপি কখনো মুখ দিয়ে উচ্চারণ করে নাই জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এমন কোনো দাবি। এবং মনে রাখবেন, এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে রবের মধ্যে যখন তাদের বৈঠক হয়েছিল, তখন বেরিয়ে আসার পর সাংবাদিকরা যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইউনূস সাহেব তাদেরকে এই প্রসঙ্গে কোনো কথা বলেন নাই। কাজেই জাতীয় পার্টি প্রস্তুত, কমনওয়েলথ মহাসচিব নিশ্চয়ই গ্রিন সিগন্যাল দিয়ে গেছেন। আর এই আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, আনোয়ার হোসেন মঞ্জুদের মতো নেতাদের কাছে সব দেশ থেকেই গ্রিন সিগন্যাল এসেছে। মানে এই ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুদেরকে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, মানে অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের দূত ইত্তেফাকের মালিক এই আনোয়ার হোসেন মঞ্জুরা। তো সেই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না। জাপা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? আর আপা ছাড়া যদি নির্বাচন হয়ও, তাহলে আনিসুল ইসলাম মাহমুদরা যা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে 25% ভোট তবু নাকি তাদের পাবার একটা সম্ভাবনা আছে। তার মানে আওয়ামী লীগের সঙ্গে কি কোনো রাজনৈতিক কৌশলের ভিত্তিতে কোনো নির্বাচনী জোট, অনানুষ্ঠানিক নির্বাচনী জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবার বা রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা পাবার, নিরাপত্তা পাবার সম্ভাবনা তৈরি হচ্ছে। সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের যেই অবস্থা, তাতে সত্যি কি তারা, যারা তাদের ঘর পোড়ায়, বাড়ি পোড়ায়, চাঁদাবাজি করে, যাদের মামলায় হামলায় তাদের অস্থির অবস্থা, তাদের হাত থেকে মুক্তি পেয়ে অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ পেলে সেই সব প্রার্থীকেই লুফে নেবে না? মানে এরকম নানা হিসাবে তো পরিষ্কার যে কেন জাপার নির্বাচনে অংশ নেওয়া, জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া পুরো নির্বাচনের হিসাব বিকাশটাই বদলে ফেলতে পারে। আর সত্যি যদি জাতীয় পার্টিকে কেউ গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, জাপা আসা নিশ্চিত হয়, তাহলে কে বলতে পারে আপা আসাও হয়তো সময়। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।